আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আগামী বছরে শেষ হবে জুলাই গণহত্যার বিচার, জানালেন আইন উপদেষ্টা। আইনি সব প্রক্রিয়া মেনেই চলছে ট্রাইব্যুনালের কার্যক্রম, দাবি চিফ প্রসিকিউটরের। সংস্কারের নামে দীর্ঘ সময় অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকা ঠিক নয়, মন্তব্য মির্জা ফখরুলের। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক জামায়াতে ইসলামের। অভ্যুত্থান পরবর্তী পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে, জানালেন আইজিপি। ভুলনীতির কারণে বিতর্কিত আইনশৃঙ্খলা বাহিনী, মন্তব্য ডিএমপি কমিশনারের। এবং শ্রমিকদের লাগাতার ধর্মঘটে অচল সারা দেশের নৌপথ, পণ্য পরিবহনে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আগামী বছর ডিসেম্বরের মধ্যেই জুলাই গণহত্যার বিচার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপে তিনি কথা বলেন। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িত শীর্ষ নেতাদের সবার আগে বিচার করা হবে। প্রতিশোধ নয়, দৃষ্টান্ত স্থাপন করতেই এই বিচার বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শরফুল আলমের রিপোর্ট। গণতান্ত্রিক আন্দোলনের দাবিতে সক্রিয় ব্যক্তিদের গুম-খুনের শিকার হতে হয়েছে কয়েক বছর ধরেই। আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে তাদের বাসাবাড়ি অফিস থেকে তুলে নেওয়ার পরও তারা তা স্বীকার করেনি, বরং উল্টো পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হতো। এরই ধারাবাহিকতায় জুলাই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের দাবিতে ছাত্র আন্দোলনে নির্বিচারভাবে হত্যা করা হয়েছে নানা বয়সী মানুষকে। জুলাই গণহত্যাকারী শীর্ষ পরিকল্পনাকারীদের অগ্রাধিকার দিয়ে বিচারের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। গুম এবং মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা যে অপরাধ বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই অপরাধের যারা মাস্টার মাইন্ড এবং যারা একদম সর্বোচ্চ জায়গায় বসেছিলেন, বসে থেকে এই অপরাধগুলো সংগঠিত করেছেন, আমাদের প্রায়োরিটি হচ্ছে তাদের বিচার করা। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সে কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। প্রধান অভিযুক্তদের মামলা আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি। অনুষ্ঠানে রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা জানান, আর কেউ যাতে নির্বিচারে মানুষ হত্যা করতে না পারে সেজন্যই জুলাই গণহত্যার উপযুক্ত বিচার হতে হবে। গুম খুম হেফাজতে ইসলামের 5ই আগস্টের শাপলা চত্বরের সমাবেশে হত্যাকারীদের বিচার করেই 2025 সালে বিজয় উৎসব করার ঘোষণা দেন আইন উপদেষ্টা। বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। বিগত 16 বছরে যে পরিবেশে হত্যা করা হয়েছে, যে পরিবেশে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমরা অগণিত সাক্ষী পেয়েছি। আমরা প্রতিশোধ নিতে চাচ্ছি না। কেন বিচার করতে চাচ্ছি? আগামী প্রজন্মকে ইতিহাসের একটি দায় থেকে মুক্ত করতে চাচ্ছি। আইন উপদেষ্টা আরো জানান, তড়িঘড়ি করে নয়, সবকিছুই যাচাই বাছাই করেই জুলাই গণহত্যাকারীদের বিচার করা হবে। ভবিষ্যতে এ নিয়ে যেন কোনো কথা বলার সুযোগ না থাকে সেদিকেও নজর রাখছে সরকার। কাউন্টার টেররিজম ইজ ওয়ান অফ দ্য ইউনিট অফ বাংলাদেশ ছাত্রলীগ। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের নামে দীর্ঘ সময় অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। গণ অভ্যুত্থান ব্যর্থ করতে এখনও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। তরিক ইসলামের রিপোর্ট। সমসাময়িক বিভিন্ন বিষয়ে রাজনৈতিক সমমনা দলগুলোর সাথে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক সংকট ও দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে জানান বক্তারা। আমাদের অবিলম্বে জাতীয় ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। যে আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল
অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়, বাট এট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে এই আশঙ্কার সৃষ্টি হচ্ছে। ষড়যন্ত্রের মোকাবেলা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানান মির্জা ফখরুল। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা ওইভাবে করছেন না। আমি কথাটা এই জন্য বললাম যে এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো পথ, যেখানে আপনার জনগণের সঙ্গে এই সরকারের একটা আরো ঘনিষ্ঠতা সৃষ্টি হবে। এ সময় ভোটার হওয়ার সময়সীমা 17 বছর নির্ধারণ নিয়ে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলের সাথে আলোচনার কথাও বলেন বিএনপি মহাসচিব। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার অনেক ত্যাগের পরও সংস্কার করা না গেলে আর কখনোই তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত সংলাপে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেকেই চাঁদাবাজি শুরু করেছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাত্র জনতার বিপ্লবের চেতনায় দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মনির হোসেন তপুর রিপোর্ট। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে দুদিনের জাতীয় সংলাপের দ্বিতীয় দিন সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা নিয়ে আলোচনা করেন বিভিন্ন দলমতের প্রতিনিধিরা। বাংলাদেশের যদি সমতা ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে চান, তাহলে রাষ্ট্রভাষা যদি বাংলা হয়, বাংলা ভাষার মাধ্যমে একই পদ্ধতিতে সমস্ত জনগোষ্ঠীকে শিক্ষা দিতে হবে। যখনই সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া শুরু করবেন, প্রত্যেকেই যার জায়গায় বলবে মানি না, মানবো না। আমরা কি আবার সেই আন্দোলনে চলে যাব? সুতরাং কথা হচ্ছে, খুব স্বল্প সময়ের মধ্যে যতটুকু সংস্কার না করলে না হয়, ততটুকু করে একটা নির্বাচনমুখী এই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করুক। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কাদা ছোড়াছুড়ি না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সবাইকে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা প্রত্যাশা করছি যাদের উপর দায়িত্ব পড়েছে আমাদের বিভিন্ন বিষয়ে সংকট সমাধানের, তারা আমাদের সেরকম কিছু পরামর্শ দেবেন যাতে আমাদের সমস্যা দূর হয়। নির্বাচনী আইন পরিবর্তন সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে অপসংস্কৃতির চর্চা বন্ধ করার তাগিদ দেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি, তাহলে আর কখনো করা যাবে না। আমি মনে করি যে সংসদ শুড বি অ্যাবাউট 400, যার মধ্যে 100 শুড বি অফ উইমেন অ্যান্ড দে ক্যান কাম ইন পিআর। এটাও আমার লেটেস্ট আমি একটা আর্টিকেলে লিখেছি। দ্বিকক্ষ অবশ্যই এটা হতেই হবে বাংলাদেশে। দ্বিকক্ষ যদি হয়, তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা, আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন। সেখানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না। বাংলাদেশে কোনো রেগুলেটরি সিস্টেম নাই যেখানে পলিটিক্যাল পার্টির একটি অ্যাক্ট থাকা প্রয়োজন। সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনমুখী হওয়ার পরামর্শ দেন বক্তারা। বিলম্ব হলে জাতীয় ঐক্যে ফাটল ধরবে বলে শঙ্কা তাদের। সংখ্যাগরিষ্ঠকে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ অশান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। খেলাফত মজলিসের সমাবেশে তিনি একথা বলেন। এ সময় জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দেন। আর খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় ঐক্যে ফাটল ধরলে বিএনপি জামায়াতকে জবাব দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। বিভেদ নয় ঐক্য, এই স্লোগানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হয় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সমাবেশে অংশ নেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভারতের আগ্রাসন ও আওয়ামী ফ্যাসিবাদী রুখতে ঐক্যের তাগিদ দেন তারা। সব ইসলামী দলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বানও জানান ইসলামী দলগুলোর নেতারা। আমাদের চাওয়া যার যেরকম করেই হোক,
আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই। খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ইসলাম ও স্বাধীনতার প্রশ্নে আমাদের অভিন্ন শত্রু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, জবাব নিয়ে ছাড়বো আমরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ মূলত ভারতের সরকার ছিল। ভারত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, কোনোভাবেই তাদের সুযোগ দেওয়া যাবে না। আমরা সুন্দর একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দর করার জন্য আমরা একত্রিত হয়ে আমরা কাজ করব। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই, সকলকে সংকীর্ণতা মুক্ত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম ওলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়ের কাছাকাছি এনে দিন, আমাদের মধ্যে উলফত মহব্বত আল্লাহ তৈরি করে দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারকে অস্থিতিশীল করতে নানাভাবে ভারত অপচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের এখানে দেখেন অনেক জামাত ইসলাম আছে, হেফাজত ইসলাম আছে, তারপর আরো ইসলামিক অনেক দল আছে, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল আছে। আমাদের মতের অনেক পার্থক্য আছে, কিন্তু এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। দেশের আলেমদের মধ্যে বিভেদ তৈরি করে কোনো গোষ্ঠী যেন ফায়দা নিতে না পারে, সেজন্য সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তারা দেশের জাতীয় বীর বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাই এদেরকে দলের ভিত্তিতে ভাগ না করার আহ্বান জানান তিনি। রাজধানীর পল্টনে জুলাই আগস্টের বিপ্লবে পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানে আমিরে জামায়াত বলেন, সবাই ক্ষমতায় যাওয়া ও গদি ধরে রাখতে চায়, কিন্তু জনকল্যাণে কেউ কাজ করতে চায় না। এ সময় জুলাই আগস্টের আহতরা অভিযোগ করেন, মারা গেলেই বলা হয় তাদের বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু বেঁচে থাকা অবস্থায় কাউকেই এ ধরনের কোনো কার্যক্রম নিতে দেখা যায় না। সবাই গিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে। মানুষের পাটা কিভাবে ধোয়াবে, মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না। ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে। যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে, কিন্তু জাতির কপালে দুর্ভোগ আসবে। আমরা সেই রকম একটা আগামী চাই, নতুন বাংলাদেশ চাই। এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। দেশের জুলাই হত্যাকাণ্ডের মতো আর কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, পুলিশ বাহিনীকে ঠিক সেভাবেই গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি ডাক্তার বাহরুল আলম। এজন্য ছাত্র জনতা সবার সহযোগিতা চান তিনি। এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, বিগত 15 বছর নেতৃত্ব দেয়া কর্মকর্তাদের ভুল নীতির কারণে বিতর্কিত হয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। জুলাই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয় পুলিশ বাহিনী। আন্দোলন ভণ্ডুল করতে ছাত্র জনতার উপর গুলিও ছোড়ে তারা। এতে হাজারো মানুষের মৃত্যু হয়। ছাত্র জনতা এর প্রতি উত্তর দিলে নিহত হন বহু পুলিশ সদস্য। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় ডিএমপি কমিশনার বলেন, 5 আগস্টের 72 ঘণ্টা আগেও পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে এত মৃত্যুর ঘটনা এড়ানো সম্ভব হতো। গত 15 বছরে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কি ভূমিকা রেখেছিলেন, যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হলো, আমাদের 44 জন সহকর্মীকে জীবন দিতে হলো। যিনারা নেতৃবৃন্দ ছিলেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা নিতে পেরেছেন কিনা সেই বিচারের বিবেচনা আপনাদেরকে আমি ছেড়ে দিলাম। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত।
এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত। এ সময় পুলিশ মহাপরিদর্শক বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ ছিল পুলিশ। এই অপবাদ খোঁচাতে সবাইকে সাথে নিয়ে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। দুঃখজনক ঘটনা জুলাই আগস্ট মাসে ঘটেছে, এর যেন আর পুনরাবৃত্তি না হয়। আমি কি এইরকম কোনো ধারাবাহিকতা তৈরি করতে পারি কিনা, এরকম কোনো মূল্যবোধ প্রথিত করে যেতে পারি কিনা আমি জানি না, অল্প সময়ে সম্ভব কিনা। এই 3টা কাজের প্রচেষ্টা আমার সবসময় থাকবে। আমি এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। সচিবালয়ে আগুনের ঘটনায় দ্রুত সঠিক রহস্য তদন্ত কমিটি তুলে আনবে বলেও আশা প্রকাশ করেন আইজিপি। এছাড়াও সমন্বয়কদের হত্যার হুমকি কোনো টার্গেট কিলিংয়ের আলামত নয় বলে জানান বাহারুল আলম। তিনি বলেন, চুরি, ছিনতাই ও খুন রোধে পুলিশের কাছে বিশেষ কোনো ম্যাজিক নেই। এসব অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পরাজিত স্বৈরাচার ও তার দোসরদের টাকা পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়নের পরিবারের সাথে রংপুরের মিঠাপুকুর উপজেলার ছড়ান আটপুনিয়া গ্রামে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, স্বৈরাচারী সরকারের নিয়োগ দেয়া অনেক আমলা সচিবালয় ও পুলিশ বিভাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে থেকে নাশকতা ও চক্রান্ত করছে। যারা জনগণের এই টাকা পাচার করেছে, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। চাঁদপুরে জাহাজের 7 শ্রমিক হত্যায় জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে নৌযান শ্রমিকদের লাগাতার ধর্মঘট চলছে। দ্বিতীয় দিনেও দেখা মেলেনি কোনো পণ্যবাহী নৌযান, ফলে পণ্য পরিবহনে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। চাঁদপুরের মেঘনা নদীর মাঝের চরে MV আল বাখেরা কার্গো জাহাজে শ্রমিক হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকারীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা প্রদান সহ নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে সারা দেশে ধর্মঘট পালন করছেন নৌযান শ্রমিকরা। মালবাহী, তেল, গ্যাস ও বালু সহ সকল প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করে। কর্মবিরতির দ্বিতীয় দিনে দাবি আদায়ের জন্য বরিশালে শ্রমিকরা নগরীর কীর্তনখোলা নদীর KTC ঘাটে বিক্ষোভ মিছিল করে। মোংলায় পণ্য বোঝাই করে বন্দরের পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে অবস্থান করে নৌযান শ্রমিকরা ধর্মঘট পালন করছে। সকাল থেকে বন্দরের বহির্নোঙরে অবস্থানরত সকল দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস কাজ বন্ধ হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। চিটাং বন্দর বা ঢাকা, ওই সমস্ত জায়গাতে যারা বড় বড় শিপগুলি আছে, তাদের মধ্যে প্রথম প্রভাবটা পড়বে। নারায়ণগঞ্জে নৌ শ্রমিকদের ধর্মঘট অব্যাহত থাকার কারণে অচল হয়ে পড়েছে নৌবন্দর। সকালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। সময় শেষ হয়ে গেলেও সরকার প্লাস প্রশাসন কেউ এর সঠিক তদন্ত করে এই খুনিদের গ্রেফতার করতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে আমাদের নৌযান শ্রমিকদের ভিতরে একটা রক্তক্ষরণ হচ্ছে। এদিকে চট্টগ্রামেও নৌযান শ্রমিকদের ধর্মঘটে পুরো দেশের সাথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে, বিরাজ করছে অচল অবস্থা। চাঁদপুরেও ধর্মঘটের সমর্থনে বন্ধ রয়েছে বন্দরের সব কার্যক্রম। তবে ধর্মঘটের আগে যেসব পণ্য ঘাটে এসে পৌঁছেছে তা ওঠানামা করছে বলে জানালেন শ্রমিকরা। ডিসেম্বর ক্লোজিং, সবারই বেচা বিক্রি আছে, যে কারণে সবাই সবার মালগুলি আইনা কাস্টমারকে দেওয়ার জন্য এখনো এই ধর্মঘটের প্রভাবটা চাঁদপুরে এখনো আসেনি। তবে সারা দেশেই যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তামান্না জেনিফার, ATN বাংলা। দীর্ঘ 13 বছর পর দেশে ফিরেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা 3 আসনের 5 বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বিগত সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে খালাস পাওয়ায় বেলা 11:30টায় দেশের মাটিতে পা রাখেন তিনি। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানাতে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা, আলেম ওলামা, মাওলানা, শিক্ষক, পেশাজীবী, সচেতন নাগরিক সহ সব ধর্ম, শ্রেণী, পেশার লক্ষাধিক মানুষের ঢল নামে। কায়কোবাদ বিমানবন্দরে অবতরণের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। আগের সরকারের সময়, জালেম সরকারের সময় যেইভাবে গুম, খুন, চাঁদাবাজি, দখলবাজি এবং নির্যাতন করা হচ্ছে, এর যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই রূপ, সেই ভোগ করতে হবে। আমাদেরকে এইগুলি থেকে জনগণকে মুক্ত রাখতে হবে, চাঁদাবাজি থেকে, গুম থেকে, দখলবাজি থেকে এবং অন্যায় অত্যাচার অবিচার থেকে। গণমাধ্যম কর্মীদের জন্য নিরাপত্তা আইন প্রণয়ন, কর্মক্ষেত্র স্বাধীনতা সহ 21 দফা দাবি জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে এসব দাবি তুলে ধরেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFIU's-এর একাংশ ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান শাহীন। দাবি না মানলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। সমাবেশে BFIU's-এর মহাসচিব কাদের গনি চৌধুরী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সাংবাদিকদের যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে বিপরীত না হয়। সাংবাদিক হবে দেশের জন্য, জনগণের জন্য। সাংবাদিকের দায়বদ্ধতা একমাত্র দেশের জনগণের কাছে, আর কারো কাছে সাংবাদিকদের দায়বদ্ধতা নেই। জুলাই বিপ্লবের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের ঘটনায় আটক ও জেল ফেরতদের বইজেলের মাধ্যমে দেশটিতে পুনর্বাসনে সহায়তা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুবাই ফেরত 186 জনকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রবাসীদের দাবির মুখে উপদেষ্টা জানান, ছাত্র জনতার আন্দোলনে প্রবাসীদের বিপক্ষে অবস্থান নেওয়া কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে জাস্ট একটা প্রসেস শুরু করলাম 50,000 টাকা করে সবাইকে দেওয়া। আর আমরা আপনাদের বলেছি বইসেলের মাধ্যমে বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বইসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠাই, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। আমি যখন দোহাতে গিয়েছিলাম সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম, ওনারা আমাকে কমপ্লেইন করেছে যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করল ওয়ালটন। এবছর বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য উৎপাদন ও রপ্তানিকারী এই প্রতিষ্ঠানটি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 16তম আসরের অনুষ্ঠানে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশনকে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস মোহাম্মদ ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালিব বিন মোহাম্মদ, ডেপুটি CMO জোহেব আহমেদ, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ তানভীর রহমান, ফ্রিজের CBO তাহসিনুল হক, টিভির CBO হাবিব ইফতেখার। এ সময় ওয়ালটনের গ্রাহক, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিষ্ঠানটির CMO গালিব বিন মোহাম্মদ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সূর্যের সবচেয়ে কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান। শুক্রবার সূর্য থেকে 61 লাখ কিলোমিটার দূরত্বে পৌঁছায় মহাকাশযান পার্কার সোলার প্রোব। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছে পৌঁছাতে পারেনি। এই অর্জন সূর্য সম্পর্কে নতুন তথ্য জানা যাবে বলে আশা করছেন নাসার বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর।
পৃথিবীর ইতিহাসে এর আগে এমনটার ঘটেনি। সূর্যের সবচেয়ে কাছাকাছি নভোযান পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা। বিজ্ঞানীদের ধারণাকে ভুল প্রমাণ করে নির্ধারিত সময়ের 24 ঘন্টা আগেই নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়ে সিগন্যাল পাঠাতে শুরু করে মহাকাশযানটি। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে একে বিরাট সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। পার্কার সোলার প্রোব নামের মহাকাশযানটি ঘণ্টায় প্রায় 6,92,000 কিলোমিটার গতিতে গত 24 ডিসেম্বর সূর্যের দিকে তার যাত্রা শুরু করে। অবশেষে তা বাংলাদেশ সময় শুক্রবার বেলা 11টার দিকে সূর্য পৃষ্ঠের কাছাকাছি পৌঁছায়। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে রওনা দেওয়ার পর এ পর্যন্ত সূর্যকে 21 বার প্রদক্ষিণ করেছে পার্কার। উৎক্ষেপণের পর থেকে গতি এতটাই তীব্র ছিল যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিমানবন্দর থেকে যদি কোনো উড়োজাহাজ এই গতিতে চলতে শুরু করে, তাহলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সেটি পৌঁছাতে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। যাত্রাপথে সর্বোচ্চ 980 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে মহাকাশযানটিকে। সৌরমণ্ডলের প্রাণকেন্দ্র সূর্য আসলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরি একটি বিশাল গোলক। এই নক্ষত্রের উপরিভাগের তাপমাত্রা 10,000 ডিগ্রি সেলসিয়াস আর কেন্দ্রের তাপমাত্রা 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের এতটা কাছাকাছি যাওয়ার ফলে এই নক্ষত্র সম্পর্কে নতুন তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এসব তথ্য সূর্যের চারপাশের অতি উত্তপ্ত অঞ্চলকে বুঝতে এবং সৌরবায়ুর উৎস শনাক্ত করতে সহায়তা করবে বলে মনে করছেন নাসার বিজ্ঞানীরা। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের গণস্বাস্থ্য হোমিও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান ও সনদপত্র বিতরণ করেছে। রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ, নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরওয়ার, ট্যুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক সহ সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ইকরামুল হক ভুইয়া। অনুষ্ঠানটি মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এবারে প্যাটেক্স খেলার খবর। তামিম ইকবালের অনুরোধে ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খেলতে এসেছেন বলে জানালেন পাকিস্তানের স্পিড স্টার শাহিন শাহ আফ্রিদি। মিরপুরে অনুশীলন শেষে এই পেসার বলেন, তার থেকেও দেশীয় ক্রিকেটাররাই দলের বড় তারকা। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সের কোচ মাহমুদ ইমন জানান, এখনও খেলার জন্য ফিট নন তাদের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। রিপোর্ট এস.এম. আশরাফের। দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। দেশি খেলোয়াড় তো বটেই, প্রথম ম্যাচে খেলবেন এমন অধিকাংশ বিদেশি ক্রিকেটার যোগ দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি দলগুলোতে। তাদেরই একজন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি জানালেন দলে যোগ দেওয়ার কারণ। টি20 ক্রিকেট wicket is too good for batting. বাংলাদেশের হয়ে এই প্রতিযোগিতায় খেলতে পেরে আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন আমাকে বরিশালের হয়ে খেলতে বলল, তখন খুব এক্সাইটেড ছিলাম। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে, তাদের তারকাদের ভালোবাসে। আশা করি বরিশাল ভালোই খেলবে। First time, so I hope let's see how the cricket's going around, so yeah, then I can compare. অন্যদিকে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্সও, তবে সেখানে নেই মাশরাফি বিন মুর্তজা। আর তাই সংবাদ সম্মেলনে এসে তার কারণ জানাতে হলো কোচ মাহমুদ ইমনকে। ও যদি খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে, তাহলে তো অবশ্যই খেলবে। ও সুযোগ থাকবে যখন যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে বা প্রথম লাইনে সারির যারা আছে তাদের রিপ্লেস হিসাবে আমার অবশ্যই ওদেরকে সুযোগ দেবে। এটা হচ্ছে আমাদের ম্যাচ বাই ম্যাচ আমাদের প্ল্যানিং থাকবে এবং পার্টিকুলার ডে হচ্ছে ইম্পর্টেন্ট। ওই ডেতে কে কখন শর্টার পার্সন ক্রিকেট কে কখন ভালো খেলবে এটা বলা যাবে না। তো আমাদের আশা হচ্ছে আমরা তো একদম সর্বোচ্চ ফাইনাল পর্যন্ত যাওয়ার। বরিশাল ও রাজশাহীর ম্যাচ দিয়ে 30 ডিসেম্বর মিরপুরে শুরু হচ্ছে এবারের বিপিএল এর আসর। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে 116 রানে পিছিয়ে আছে ভারত। দিন শেষে তাদের সংগ্রহ 9 উইকেটে 358 রান। যদিও দ্বিতীয় দিন 164 রান তুলতে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা। তৃতীয় দিন 221 রানের সপ্তম ব্যাটসম্যান বিদায় নিলে 300 নিচে অল আউটের সংখ্যায় পড়ে দলটি। তবে অষ্টম উইকেটে 127 রান যোগ করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। 50 রান করে ওয়াশিংটন বিদায় নিলেও 105 রানে অপরাজিত থাকেন রেড্ডি। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে অল আউট হয় 474 রানে। সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে 2 রানে পিছিয়ে আছে পাকিস্তান। দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ 3 উইকেটে 88 রান। এর আগে 3 উইকেটে 82 রান নিয়ে প্রথম ইনিংস শুরু করতে নেমে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় 301 রানে। সর্বোচ্চ 89 রান করেন এইডেন মার্করাম। এছাড়া 81 রানে অপরাজিত থাকেন করবিন বোস। 3টি করে উইকেট নেন নাসিম শাহ আর খুররম শেজাদ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান হারিয়েছে সাম আয়ুব, শান মাসুদ আর কামরান গুলামের উইকেট। প্রথম ইনিংসে 211 রান তোলে সফরকারীরা। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে 3 দিন ব্যাপী 21তম জাতীয় সিনিয়র জুনিয়র তাইকোয়ান্ডো প্রতিযোগিতা শেষ হয়েছে। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম ও কুমিল্লা জজ কোর্টের পিপি মোহাম্মদ কাইমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। প্রতিযোগিতায় দেশের 17টি জেলা ক্রীড়া সংস্থা সহ বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 6 শতাধিক পুরুষ ও মহিলা তাইকোয়ান্ডো খেলোয়াড় অংশ নেন। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আগামী বছরে শেষ হবে জুলাই গণহত্যার বিচার, জানালেন আইন উপদেষ্টা। আইনি সব প্রক্রিয়া মেনেই চলছে ট্রাইব্যুনালের কার্যক্রম, দাবি চিফ প্রসিকিউটরের। সংস্কারের নামে দীর্ঘ সময় অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকা ঠিক নয়, মন্তব্য মির্জা ফখরুলের। ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক জামায়াতে ইসলামের। অভ্যুত্থান পরবর্তী পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে, জানালেন আইজিপি। ভুল নীতির কারণে বিতর্কিত আইন শৃঙ্খলা বাহিনী, মন্তব্য ডিএমপি কমিশনারের। এবং শ্রমিকদের লাগাতার ধর্মঘটে অচল সারা দেশের নৌপথ, পণ্য পরিবহনে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।